মিটিং নয় ঘরে বসে ডিএ পাই ডিএর উপর চাঁদা নাই এই বিজেপি আবার চাই মিছিল নয় মিটিং নয় ঘরে বসে ডিএ পাই ডিএর উপর চাঁদা নাই এই বিজেপি আবার চাই তাই তো বলি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন আসুন না সম্বোধন করুন নিজ নিজ আসেন নমস্কার সবাইকে। মহোদয়ের বক্তব্য শোনার জন্য আমাদের বক্তব্য তো আপনারা সবই শোনেন। আমি শুধু একটি কথাই বিধানসভার আপনারা ইতিমধ্যে 2023 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আপনারা পেয়ে গেছেন। কবে হবে ভোট? 16 ফেব্রুয়ারি আমাদের নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে বিধানসভা নির্বাচন আগামী 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তার গণনা হবে 2রা মার্চ মাস। 2023 ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানসভা নির্বাচন। তার আগে 2018 নির্বাচন আমরা রাজ্যবাসীর কাছে আহ্বান করেছিলাম চলো পাল্টাই স্লোগানের মাধ্যমে। চলো পাল্টাই কেন বলেছিলাম? একটা সরকার একটা দলের নেতৃত্বে, যদিও তারা বামপন্থী বলে তিনটা চারটা দল মিলে, যদিও অন্যান্য 3টা দলের কোনো অস্তিত্বই ছিল না, অন্যান্য দলের উপরে প্রাধান্য বিস্তার করে সিপিএম এর স্বভাব ছিল। সেই 25 বছরের সিপিএম এর দ্বারা পরিচালিত সরকার ত্রিপুরাবাসীর সঙ্গে যেভাবে অন্যায় অত্যাচার, যেভাবে গণতন্ত্র বিরোধী কাজ তারা করেছিল, সেই পরিবেশ থেকে মুক্তি হওয়ার জন্য আমরা ত্রিপুরাবাসীর কাছে বিজেপি ভারতীয় জনতা পার্টি আমরা আহ্বান করেছিলাম চলুন 25 বছর হয়েছে, যথেষ্ট হয়েছে, এবারে আমরা পাল্টাই। আপনারা সবাই মিলে বিজেপিকে সমর্থন এবং ভোট দান করার পরে কিন্তু 2018-তে আমাদের বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়। আমাদের স্লোগান কি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আর রিসেন্টলি সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রী আর একটা শব্দ জুড়ে দিয়েছেন, সবকা প্রয়াস। এখন দাঁড়াচ্ছে কি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। এই 4টা শব্দ সেটাকে ব্যাখ্যা করলে 1 ঘন্টা ভাষণ দেওয়া যায়। আমরা ভাষণে বিশ্বাস করি না, তার জন্য এই শব্দের ব্যাখ্যা আমি দিতে যাব না। যেটা বাস্তব, যেটা আপনারা দেখতে পেয়েছেন চোখের সামনে, সেই আমাদের 5টা বছর যে সেবা করার সুযোগ আপনারা দিয়েছেন, এবং কেন্দ্রে আমাদের 8 বছর আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুরো দেশকে সেবা করার যে সুযোগ আপনারা দিয়েছেন, আপনাদের আশীর্বাদে আমিও 3 বছর বা এখন 4 বছর হবে আগামী কয়েকদিনের পরে এমপি হিসাবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে সেবা করার সুযোগ পেয়েছি। তার একটু উদাহরণ, সবটা দেওয়া সম্ভব না, তাহলে 1.5 ঘন্টা ভাষণ রাখতে হবে।
এক ঝলক কিছু কিছু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার আগে আমি বলতে চাই, এই যে চন্দ্রপুর যে আসনটা, চন্দ্রপুর আসন কার হাতে ছিল? শিক্ষামন্ত্রী 25 বছরের মন্ত্রিসভায় একটা গুরুত্বপূর্ণ পদে তপন চক্রবর্তী বাবু ছিলেন। যে তপন চক্রবর্তী বাবুকে আজকে সারা পৃথিবীর মানুষ জানেন কিসের জন্য? 10,323। নাম বলতে হবে না, কিছু বলতে হবে না, এই সংখ্যায় যথেষ্ট। সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায়, এই সমস্ত রায়ের পরে তপন চক্রবর্তী আজকে সারা পৃথিবীতে বিখ্যাত। সারা পৃথিবীতে সিপিএম মুছে গেছে, কিন্তু তপন চক্রবর্তীদের নাম সারা পৃথিবীর মানুষ জানে। কেন? এটা বিখ্যাত না, এটাকে বলে কুখ্যাত। তারা 10,323 পরিবারকে হত্যা করেছে, তার জন্য আজকে তারা কুখ্যাত। এই তপন চক্রবর্তী বাবুর এই চন্দ্রপুর আসন বিগত 25 বছর তাদের হাতে ছিল। চন্দ্রপুরে আসলে মনে হয় এটা বাংলাদেশের কোনো একটা অংশ, যেহেতু বাংলাদেশ বর্ডার, উন্নয়ন বলতে কিছুই ছিল না। অথচ আমরা যদি র্যাঙ্কিং, আমরা যদি নাম্বার দেই, মানিক সরকার নাম্বার 1 যদি হয়, বাদল চৌধুরী যদি নাম্বার 2 হয়, তাহলে আমার মনে হচ্ছে যে উনি 3 নম্বরে ছিলেন। 4-5 জন হেভিওয়েট মন্ত্রীর মধ্যে উনি ছিলেন। কি করেছেন উনি 25 বছরে? আজকে আপনাদের এই চন্দ্রপুরের বুক দিয়ে, মানে বুক ছিঁড়ে যেটা আমাদের ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে গত 5 বছরে আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ। উনি 25 বছরে এমন একটা উদাহরণ দেখান না, একটা উদাহরণ। এই যে বাজারে আমরা কথা বলছি, এই বাজার অন্যরকম চেহারা ধারণ করতে পারত যেহেতু 25 বছরের মন্ত্রী ছিলেন। কিছু হয়, আমরা সবকা সাথ সবকা বিকাশ, এই যে স্লোগানকে সামনে রেখে, যদিও আজকে কিষাণ মোর্চার সভা, আজকে বেশিরভাগ কথা আমার কিষাণ মোর্চার বলার ইচ্ছা হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমার অন্যান্য মোর্চা, অন্যান্য সম্প্রদায় যারা লাভবান হয়েছেন আমাদের দ্বারা, আমাদের সরকারের দ্বারা, তাদের সবার কথা আমার বলতে। আমি যদি শুধু কৃষক, যে কৃষক সম্প্রদায়, কৃষক শ্রেণী বলি আমরা, তাদের কথাও যদি বলি, আমাদের কাজ করা কিন্তু শেষ হয়নি। আপনারা যারা বিরোধী দলে, আপনারাও শুনে রাখুন, আপনারাও ভাববেন না যে নরেন্দ্র মোদী বা আমাদের ডক্টর মানিক সাহের নেতৃত্বে যে সরকার, রাজ্য, কেন্দ্র কৃষকদের জন্য যে কাজ করা শুরু করেছি আমরা 5 বছর আগে রাজ্যে, এবং আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরো 8 বছর আগে 2014 থেকে শেষ হয়ে গেছে, ভাববেন না। এই জাস্ট কয়েকদিন আগে 16 এবং 17, আজকে হচ্ছে 21 তারিখ, কয়েকদিন আগে দিল্লিতে আমরা 6 জন লোক ছিলাম ত্রিপুরা থেকে। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, রাজ্যের আমাদের পার্টির সভাপতি আর 3 জন এমপি, পূর্ব ত্রিপুরার এমপি, পশ্চিম ত্রিপুরার এমপি, একজন রাজ্যসভার এমপি, 3 জন এমপি এবং 2 মুখ্যমন্ত্রী, 5 জন, এবং আমাদের রাজ্য সভাপতি 5-6 জন ছিলাম। কিষাণ মোর্চার যেহেতু সভা হচ্ছে, এই কথা দিয়ে আমি শুরু করতে চাই। এক সময় সারের অভাবে ফার্টিলাইজার কৃষিমন্ত্রী ছিলেন রঘু দেববর্মা। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন, তিনি কি যুক্তি দিলেন সেটা আমার মনে আছে। দিয়েছিলেন ওই রাবার বাগানের সার দিয়ে আমার সমতল জায়গায় জমিতে সার দিতে আমি পারছি না। অর্থাৎ সমতলের কৃষকের সঙ্গে পাহাড়ের যারা রাবার চাষি, তাদের মধ্যে সংঘর্ষ লাগানোর চেষ্টা করেছিলেন। ডিভাইড এন্ড রুল, ভাগ করো এবং শাসন করো, ইংরেজদের কাছ থেকে শিখেছে এই সিপিএমরা। তার জন্য সবসময় সম্প্রদায়গত, ধর্মীয় সুরসুরি দিয়ে তারা কাজ করার চেষ্টা করে। আজকেও কিন্তু সেই ষড়যন্ত্র চলছে। আজকে বিরোধীর আসনে বসেও তারা ষড়যন্ত্র করছে। কৃষকদের জন্য কিছুই করেনি। সারের অভাব ছিল, একটা সময় আন্দোলন করতে হয়েছিল। সারের দাম ছিল আকাশ ছোঁয়া, কালোবাজারি। আজকে আপনারা যারা কৃষক, যারা কৃষি কাজ করেন, আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের তরফে, কেন্দ্রীয় সরকারের তরফে সারের দাম কমিয়ে এখন অনেক সারের ক্ষেত্রে অর্ধেক করা হয়েছে। সারের অভাব নেই।
ট্রাক্টরের জন্য বিভিন্ন মেশিন, বিভিন্ন জলসেচের যে বিভিন্ন সামগ্রী, একটা সময় সেটা আমাদের কাছে স্বপ্ন ছিল। আজকে যেখানেই যাই, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র হোক, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সাংসদ হওয়ার সুবাদে আমার অর্ধেক ত্রিপুরা, আমার পুরো ত্রিপুরা, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ আমার হয়েছে। যেখানে আমি যাই, আমি জিজ্ঞেস করি কৃষকদের আজকে কেমন অবস্থা। পাঞ্জাবে আরো কয়েকটা জায়গায়, হরিয়ানায় কৃষক আন্দোলন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আজকে সেই কৃষকরাও কিন্তু চুপচাপ। আমি কয়েকদিন আগেও 23 তারিখ, 24, 25 তারিখ আমি চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশে ছিলাম। সেখানকার অনেক লোকের সঙ্গে আমিও কথা বলেছি যে চণ্ডীপুর পাঞ্জাবে আন্দোলন হয়, চণ্ডীপুর হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদির একটা রাজধানী, সেখানে কথা বলেছিলাম। সেখানকার কৃষকরা আজকে বলছে আমাদেরকে ভুল বুঝিয়ে কৃষক আন্দোলন করানোর চেষ্টা করেছিল। রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট ভবন আক্রমণ করার জন্য এই সিপিএম ত্রিপুরা রাজ্য থেকে পবিত্র করে নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী সেখানে গিয়েছিল। আমি বলবো, না হলে জাতীয় পতাকা ফেলে দিয়ে ওই সিপিএম এর লাল পতাকা সেখানে তোলার চেষ্টা, এটা গুন্ডামি ছাড়া কি আর? ভারতের সংবিধান, ভারতের পতাকা তাদের কাছে সম্মানের ব্যাপার না, তাদের কাছে চীন বড় জাতীয় পতাকার চাইতে। এ হচ্ছে সিপিআইএম, এই আমাদের তপন চক্রবর্তী বাবুদের দল। আমাদের প্রধানমন্ত্রী আন্দোলন ছাড়াই বলেছেন, স্লোগানও হচ্ছে এখন আন্দোলন ছাড়া কিষাণ সম্মান নিধি। সিপিআইএম কি বক্তব্য ছিল? লড়াই ছাড়া নাকি উপায় ছিল না কোনো। এখন তো কেউ লড়াই করে না। এখন সিপিআইএম এর যারা কর্মী তারাও পাচ্ছে লড়াই ছাড়া, কংগ্রেসের কর্মীরাও লড়াই ছাড়া। প্রত্যেকের বাড়িতে সুশাসন আমরা পৌঁছে দিয়েছি। এই জন্য আমাদের প্রত্যেক, আমরা যদি গল্প শুরু করি, 2 বছর যে আমরা চাল দিলাম কৃষক হোক, মধ্যবিত্ত এবং এই সিপিএম কংগ্রেসের বাড়িতেও আমরা চাল বিনামূল্যে 2 বছর যে চাল আমরা দিলাম। 1 কেজি চাল যদি খোলা বাজারে আমাদের 30 টাকায় কিনতে হয়, 2 বছরে কত আমরা চাল দিয়েছি, কত হাজার টাকা। এরপরে গ্যাস, এরপরে আমাদের ভ্যাকসিন, এক বাড়িতে যদি আমি বলতে শুরু করি, গৃহ নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা 1,30,000 আর 1,60,000 শহরে এবং গ্রামে যদি আমি করি, লাখপতি শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আমরা গরিব মানুষকে লাখপতি বানিয়েছি। তার সাথে যুক্ত করুন, গর্ত হয়ে গেল কিন্তু অন্ধকার করে থাকা যাবে না। বলছে আচ্ছা ঠিক আছে, বিদ্যুতের সংযোগ বিনামূল্যে করে দেওয়া হোক। সেটাও আমরা অভিযানের মাধ্যমে আমরা সেটা করে দিলাম। কারেন্ট জ্বলতে শুরু করলো। গ্রাম পাহাড়ে যেখানে বিদ্যুতের খুঁটি লাগানো যাবে না, তাৎক্ষণিকভাবে কি করা দরকার? সোলার লাগিয়ে দাও। সোলারে যারা হচ্ছে আলোকিত। এবারে খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করা দরকার। চাল বিনামূল্যে করোনার সময় আমরা দিলাম। রান্না করে খাওয়ার পরে রান্নার জন্য যে গ্যাসের দরকার সেটাও দিলাম। তারপরে শৌচালয়ে যাওয়ার দরকার, সেই শৌচালয় দিলাম। এখন অসুস্থ হলে তার জন্য কি ভ্যাকসিন দেওয়া হলো করোনার সময়। আর যাতে বেশি চিকিৎসার জন্য বেশি টাকার দরকার হয়, তাহলে কি প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, আমরা হিন্দিতে মহাভারত রামায়ণে কি দেখি, আশীর্বাদ করলে আয়ুষ্মান ভব বলি, অর্থাৎ দীর্ঘজীবী হোক, আয়ু যাতে ভারে তার জন্য আয়ুষ্মান ভব। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি পুরো ভারতবর্ষে যারা গরিব, যারা বিনা চিকিৎসায় মারা যায়, তাদের জন্য দীর্ঘ আয়ু কামনা করে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া শুরু করেছে। তাহলে খাওয়ার চিন্তা নেই, চিকিৎসার চিন্তা নেই, বিদ্যুতের চিন্তা নেই, সমস্ত কিছু যদি হিসাব করি, একটা স্কিম জল, অটল জলধারা মিশন, কৃষক থেকে শুরু করে সবাই আমরা পাচ্ছি। জলের সংযোগ আগরতলা শহরে, আমি 1995 সাল থেকে আমি আগরতলা শহরে আছি, 25-26 বছর ধরে। একটা জলের কানেকশন বাড়িতে নেওয়ার জন্য 2,500, 3,000 টাকা, 5,000 টাকা খরচা দিতে হয়। পাইপলাইন নিয়ে আসবে, কানেকশন দেবে, ইত্যাদি ইত্যাদি। আর সবাই যদি চাইতে শুরু করে, ওই ডিপার্টমেন্টের লোকেরা বলবে না এখন খুব ব্যস্ত, আমরা 1 মাস করে আসবো। তখন গিয়ে 200 টাকা, 500 টাকা সিপিএম আমলে দিলে তাড়াতাড়ি আপনার বাড়িতে জলের সংযোগটা দিয়ে যাবে। আমাদের সরকার আসার পরে বলছে বিশুদ্ধ পানীয় জল আমাদের নাগরিক অধিকার, এটা মানবিক অধিকার, সবাইকে দিতে হবে বিনামূল্যে এই জলের সংযোগ দেওয়া।
তার জন্য অটল জলধারা মিশনের মাধ্যমে ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল আরো বিভিন্ন ধরনের এই যে সংযোগ দেওয়ার আমাদের কাজ শুরু হয়েছে। সরকার সাথ সরকার কাজ, এই সরকার সাথ সিপিএম এর সঙ্গে আমরা করি, কংগ্রেসের সঙ্গে করি। তার জন্য আজকে বিকাশ। তো কৃষকদের যে কথা, কিষাণ সম্মান নিধি আন্দোলন সারের জন্য পাচ্ছে। এই গত 16-17 তারিখে কৃষকদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আমি আজকে বলে রাখি আপনাদের, আপনারা শুনবেন, আপনাদেরকে বিশ্বের সামনে ভারতের কৃষকদেরকে তুলে ধরার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনারা জানেন G20 সারা পৃথিবীতে যত উন্নত দেশ আছে এরকম 20টা দেশ নিয়ে একটা G20 একটা অর্গানাইজেশন আছে আমাদের পৃথিবী, মানে এই বর্তমান বিশ্বে। এই G20 প্রেসিডেন্সি বা প্রেসিডেন্সি সভাপতিত্ব করার এখন 1 বছরের সুযোগ হয়েছে আমাদের ভারতবর্ষে। এই ভারতবর্ষ এখন 1 বছর গত ডিসেম্বর থেকে দায়িত্ব নিয়েছে। 57টা শহরে তার বৈঠক হবে, আগামীতে কয়েকদিন শুরু হবে। প্রধানমন্ত্রী ঠিক করেছেন প্রত্যেক ছোট বড় রাজ্য রাজধানীতে এই বৈঠক হবে। 20টা উন্নত দেশের প্রতিনিধিরা আসবে। সভাপতি যেহেতু আমাদের এই দেশ এখন করছে, আমাদের প্রধানমন্ত্রী করবে, উনি আরো 9টা দেশকে সেখানে আমন্ত্রণ করেছেন অতিথি হিসাবে আসার জন্য। 20 এবং 9, 19 8টা এরকম বিশ্বের বড় বড় আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ করা হয়েছে। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেটা পৃথিবীতে কাজ করে বড় বড় সংগঠন, তারাও আসবে। এরকম প্রায় কয়েক হাজার প্রতিনিধি আমাদের ভারতবর্ষে আসছে। এবং আমাদের আগরতলা শহরেও একটা এরকম বৈঠক হবে। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন আগরতলায় এলে শুধু হোটেলে রাজধানীতে মিটিং করে চলে গেলে হবে না। ডক্টর মানিক সাহাকে সমগ্র ভারতবর্ষের সব মুখ্যমন্ত্রীকে বলেছেন আপনার রাজ্যে নিয়ে যাবেন, এটা ঠিক। আপনার রাজ্যে অন্তত 2টা পর্যটন ক্ষেত্র, যেটা আপনার রাজ্যে খুব মানে সবাই যায় সেখানে দেখার জন্য, সেরকম 2টা জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে। নির্দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আপনার ত্রিপুরায় যদি 19টা জনজাতি সম্প্রদায় থাকে, মণিপুরিও আছে, আমাদের মাইনরিটিও আছে, বাঙালি সম্প্রদায় আছে, জামাই নৃত্য থেকে শুরু করে মণিপুরীদের নৃত্য থেকে শুরু করে আমার মাইনরিটি মোর্চার মাধ্যমে যদি কোনো এরকম নৃত্য থাকে, জনজাতি 19টা সম্প্রদায় সব কালচার যে নৃত্য গীত সেটাকে প্রদর্শনের ব্যবস্থা করতে। এবং বলেছে পার্টিকে, আপনারা চিন্তা করে দেখুন, বিজেপি পার্টি কর্মীদেরকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী ঠিক করবেন, হয়তোবা ধরুন ছবি বোনায় যাবে, নির্মহল দেখতে যাবে, তার একদিন আগে পার্টি কর্মীরা সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, রাস্তায় দাঁড়িয়ে সবাইকে জাতীয় পতাকা দেখিয়ে সম্মান দেবেন, কেউ যাতে অসুবিধা না হয় সেই চেষ্টা করবেন। অর্থাৎ দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা বিভিন্ন বিবিধের মধ্যেও যে আমাদের সাংস্কৃতিক মিলন, এই সমস্ত কিছু ভারতবর্ষের চেহারা, ভারতবর্ষের দৃশ্য, ভারতবর্ষের ঐতিহ্য, সমাজ সংস্কৃতিকে তুলে ধরতে হবে। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাধারা। বলেছেন কোন বিরোধী দলের যদি সরকার হয় কোন রাজ্যে, তার সঙ্গে সমানভাবে ব্যবহার করা হবে, সেখানেও সমানভাবে এইভাবে করতে হবে। অর্থাৎ আমরা ভারতীয় হিসাবে ভারতবর্ষকে দেখাতে হবে। কৃষকদের জন্য যে কথা আমি বলতে যাচ্ছিলাম, মিলেটস অফ দ্য ইয়ার, আমাদের ভারতবর্ষে এমন শস্য হয়, বিভিন্ন খাদ্যশস্য, ডাল থেকে মানে গম থেকে শুরু করে আমাদের এখানে অনেক মিলেটস আছে। বাংলায় যেটাকে স্বচ্ছই তো বলি, স্বচ্ছ দানা বিভিন্ন, সেটা আমাদের কৃষকরাই করে, উৎপাদন করে। এই যে স্বচ্ছ দানাগুলিকে বিদেশে যাতে চাহিদা বাড়ে, বিদেশে যাতে আগামী দিনে রপ্তানি আমরা করতে পারি। রপ্তানি কেন করতে হয়? আমাদের ত্রিপুরা রাজ্যে এমএসপির মাধ্যমে ধান কেনা, আনারস বিদেশে পাঠানো, কাঁঠাল বিদেশে পাঠানো, আমাদের এই যে
উদ্যোগটা কৃষকদের জন্য ডাবল ইনকাম আমরা কথা বলি তো, আমাদের ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কৃষকরা যা কিছু শস্য উৎপাদন করবে সেটা যাতে আগামী দিনগুলিতে বিদেশের বাজারে তার চাহিদা বাড়ে এবং বাজারে বিক্রি করতে আমরা পারি, তার জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। যেহেতু প্রেসিডেন্ট তিনি বলেছেন যেখানে বিদেশিরা যাবে সেখানে এই ইয়েগুলিকে খাওয়াতেই হবে, তিনি নির্দেশ দিয়েছেন। খাওয়ার পরে তারা বুঝবেন তার স্বাদ, তার মূল্য, তার ভ্যালু, সেখানে এক্সপার্ট থাকবেন যে এই ইয়ে খেলে কি হয়, শারীরিকভাবে কত তার মধ্যে ক্যালোরি আমরা শক্তি পাই, বিশেষজ্ঞরা থাকবেন বোঝানোর জন্য। বোঝার পরে দেখা যাবে আমাদের এখানে এখন আমরা বলি ন্যাচারাল ফার্মিং বলি না, আমরা আরো বিভিন্ন ধরনের সার প্রয়োগ না করে যে এটাকে উৎসাহিত করা, তো এইগুলি বিদেশের বাজারে প্রচুর চাহিদা। আগামী দিনে প্রধানমন্ত্রী বলেছেন কৃষকদের জন্য তিনি এই কাজটা করবেন এবং এই যে 2000 লোকের মতো প্রতিনিধিরা আসার পরে যখন খেয়ে বিদেশে যাবে নিজের দেশে, আস্তে আস্তে এই দেশ থেকে তারা রপ্তানি করবে। আমরা যে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করি আগামী দিনে কৃষকরা বিদেশে রপ্তানি করবেন, দাম বাড়বে, উৎপাদন বাড়বে, দেশের মধ্যে বিদেশি টাকা আসবে, সেই টাকা আবার আমরা কৃষকদেরকে দেব যাতে জলসেচের জন্য, সারের জন্য, বিভিন্ন ভাবে আমরা সোলার লাইটের মাধ্যমে পাম্প চালানোর জন্য আমরা ব্যবস্থা করতে পারি। এই হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন কৃষকদের ডাবল ইনকামের জন্য যা কিছু করণীয় তিনি করবেন। আগামী দিনে আন্তর্জাতিক ক্ষেত্রে হয়তো আপনারা দেখবেন যে বিভিন্ন উন্নত দেশ, আমেরিকা, ইউরোপের মতো দেশগুলিতে এই আমাদের কৈলাস শহরের যারা কৃষক, চন্দিপুরে যারা কৃষক, আপনারা যেগুলি উৎপাদন করেন এখানে গম থেকে শুরু করে, ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শস্য দানা, এইগুলি হয়তো ইউরোপের, ইটালি, জার্মানি, ফ্রান্স, বিভিন্ন দেশে, আমেরিকার মতো দেশে রপ্তানি হচ্ছে। যেমন কাঁঠাল, ত্রিপুরার কাঁঠাল আমরা ইংল্যান্ডে পাঠাই, ইংল্যান্ড আনারসে এখন যাচ্ছে, চন্দন থেকে শুরু করে আমাদের এখানে আগর গাছ থেকে শুরু করে বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে। এটা কৃষকদের কথা চিন্তা করে। তো কাজে এ হচ্ছে কৃষকদের জন্য আমাদের আগামী দিনে, আমি সবটা হয়তো ব্যাখ্যা করতে পারবো না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় আরো অনেক কিছু আছে। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে করোনার সময় সারা পৃথিবীতে খাদ্যের অভাব হয়েছিল। আপনারা হয়তো খবরে দেখেছেন চীনে 1 কেজি চালের দাম 200 টাকা, 500 টাকা, 1 বোতল জলের দাম 300 টাকা, 400 টাকা হয়েছিল, তারপরও পাওয়া যায়নি। কেন হয়েছিল? চীন তাদের দেশে ইনভেস্ট করেছিল, বিদেশি শক্তি সেখানে হাত দেওয়ার পরে শ্রীলঙ্কা পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। পাকিস্তান, আপনারা এখন ইতিমধ্যে ইউটিউবে, বিভিন্ন ফেসবুকে দেখতে পাচ্ছেন পাকিস্তানে কি অবস্থা চলছে, যেখানে সারা পৃথিবীতে অর্থনৈতিক অবস্থা তো করুণ অবস্থায়। সেই দিন 16-17 তারিখ আমাদের যারা ইকোনমিক্সের যারা এক্সপার্ট, তারা আমাদের সংখ্যা তথ্য দিয়ে দেখিয়েছে আমাদের 6.7% আমাদের জিডিপি গ্রোথ, যেটা পৃথিবীতে কোনো দেশ এত দ্রুত এই যে করোনার পরে উন্নতি হচ্ছে না, একমাত্র আমাদের ভারত। আমরা ইতিমধ্যে বিশ্বের 5টা শক্তিধর রাষ্ট্রে আমরা আত্মপ্রকাশ করেছি। এর আগে আমরা 12 নম্বরে ছিলাম, এখন 5 নম্বরে চলে এসেছি। এটা আমাদের কৃষকদের জন্য হয়েছে, কৃষকদের জন্য সরকার কাজ করেছে বলে হয়েছে। কারণ দুবেলা খাওয়ার জন্য অভাব হতে দেননি, কৃষকরা নীরবে নিশ্চিন্তে কিন্তু কাজ করেছে মাঠে। আমরা সবাই বাড়ি করে বন্ধ ছিলাম, আবদ্ধ ছিলাম, কিন্তু কৃষকরা মাঠে ঠিক কাজ করেছিল। তার জন্য ভারতবর্ষে খাদ্যের অভাব হয়নি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সময়ও কিন্তু সারের অভাব হতে দেয়নি, জলসেচের জন্য কৃষিকাজ বন্ধ হতে দেননি, সারের জন্য তিনি কৃষিকাজ বন্ধ হতে দেননি। তো আমাদের কিষাণ মোর্চার জন্য, কৃষকদের জন্য সরকার যেভাবে কাজ করেছে, তার জন্য দেশ আজকে অর্থনৈতিকভাবে আমরা এই জায়গায় আছি। 5 নম্বরে চলে আসার পেছনে কৃষকরা তাদের যে পরিশ্রম সেটা কাজ করেছে। আরো সামগ্রিকভাবে এখানে দেশের শান্তি এবং নিরাপত্তার কথা বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা। এই যে শান্তি এবং নিরাপত্তা এত একটা দরকারি বিষয় একটা রাষ্ট্রের জন্য, এটা যদি না থাকে কোনো উন্নয়ন সম্ভব না।
বারবার চীন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই কয়েকদিন আগে আমাদের অরুণাচল প্রদেশে আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউব ফেসবুকে আমাদের আর্মিরা এখন আগের মতো কিন্তু মাথা নত করে সব কিছু সহ্য করবে না। আমি নিজেও লাদাখ চায়না বর্ডারে আমি গিয়েছিলাম, প্যাংগং লেক আমি দেখেছিলাম, আমি গুলমার্গে গিয়েছিলাম, বেতাব ভ্যালি গিয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন আমাদেরকে পাঠান? বিরোধী দল আমি অনেক সময় ফেসবুকে যখন পোস্ট করি আমার সেই ফেসবুকে এসে লিখতে শুরু করে, হ্যাঁ এবার এমপি হয়ে গেছে আরাম করে ঘুরো। আসলে আমাদেরকে কাজ করার জন্য পাঠায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই পর্যন্ত 400 সাংসদ ওই স্ট্যান্ডিং কমিটিতে, শুধু বিজেপি এমপি না, 30 জন একটা কমিটিতে মানে সাংসদ থাকেন। 30 জনের মধ্যে সব পার্টি নিয়ে সেটা করা হয়। 10 জন রাজ্যসভা আর 20 জন লোকসভা, 30 জনের নিয়ে কমিটি গঠন করা হয়। তাদেরকে বিভিন্ন কমিটি দায়িত্ব দেওয়া হয়। আমি যেমন এসটি এসসি ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটিতে আছি, বিদেশ দপ্তরের স্ট্যান্ডিং কমিটিতে আমি আছি, 2টা কমিটিতে। উত্তর পূর্বাঞ্চলের ডোনার এই যে আমাদের যে এনইসি নর্থ ইস্টার্ন কাউন্সিল, সেখানে কনসালটেটিভ কমিটিতে আমি আছি। তো এরকম বিভিন্ন কমিটিতে কাজ করার সুবাদে আমার অভিজ্ঞতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই কমিটিগুলিকেও এমন ভাবে ব্যবহার করেন দেশের জন্য, সমাজের জন্য। আমাদেরকে বলে দেন এবারে তোমরা কাশ্মীরে যাও, কাশ্মীরে গিয়ে দেখো 370 নং দ্বারা তুলে দেওয়ার পরে কি পরিস্থিতি আর আগে কি পরিস্থিতি ছিল। কৃষকদের অবস্থা আজকে কোন জায়গায়, এসসি মানে এসটি ওবিসি মহিলাদের বাচ্চাদের অবস্থা এখন কোন জায়গায়, শিক্ষার ব্যবস্থা কোন জায়গায়, স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায়। আমি কাশ্মীরে 12 দিন ছিলাম। লাদাখে 87% এসটি, আর আমাদের একদম যেটা কাশ্মীর সেখানে প্রায় 90% হচ্ছে আমাদের এখানে যারা মুসলিম আমরা মাইনরিটি বলি তারা। তো ওইখানে 3টা জুড়ে শ্রীনগর, জম্মু কাশ্মীর আর লাদাখ, এক জায়গায় হিন্দু মুসলিম সবার, আর একটা জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম বুদ্ধ যেটা লাদাখ, আর একটাতে হচ্ছে পুরোপুরি মুসলিম। সেখানে আমি দেখলাম মহিলাদের কোনো অধিকার ছিল না। আজকে ব্যাপক মাত্রায় মহিলা, এখন সেখানে 10% মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে, চাকুরি, শিক্ষা ব্যবস্থা, এই সব জায়গায়। কাশ্মীরের মহিলারা আগে কোনো পুরুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আজকে কাশ্মীরের মহিলারা ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতে শুরু করেছে। আজকে সেখানে বড় বড় ইনভেস্টমেন্ট হচ্ছে, চাকুরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাস্টের লোক। তো কাজে এই কাশ্মীর থেকে কন্যাকুমারী আমাদের সরকার আসার পরে যেভাবে সুযোগ হয়েছে, আমি সবটা যদি ব্যাখ্যা করি অনেক সময় লাগবে। আমি শুরুতে বলেছি এই ত্রিপুরা রাজ্য আমরা যদি 25 বছরের সঙ্গে 5 বছরের তুলনা করি, অনেক উদাহরণ আমি দিতে পারবো। আমরা 25 বছরে কি শুনতাম, কংগ্রেস যারা, কংগ্রেস বলতো সিপিএম 25 বছর অনেক অত্যাচার করেছে, কংগ্রেসের বাড়ি করে আগুন দিয়েছে, হত্যা করেছে, মা বোনদের ইজ্জত হরণ করেছে, ইত্যাদি ইত্যাদি। আজকে সিপিএম এবং কংগ্রেসের একটা সভা আগরতলায় আছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে। সব থেকে বড় কথা, সমীর রঞ্জন বর্মন আর মানিক সরকার, এই 2 ব্যক্তির নাম আপনারা শুনে একটু চিন্তা করবেন 1 মিনিট। কোন ব্যক্তির কোন চরিত্র, কোন ইমেজ, কোন স্বভাব। আপনারা নিশ্চয়ই জানেন সমীর রঞ্জন বর্মনকে প্রায় সময় সিপিএম এর নেতৃত্বরা বলেন এই লোকটা পুরোপুরি অসৎ, অসভ্য লোক। কারণ সমীর রঞ্জন বর্মন নাকি কথায় কথায় গালাগালিজ করতে অভ্যস্ত, আমি যদি ভুল না বলি। এবং মানিক সরকারকে সিপিএম এর নেতৃত্বরা বলেন ওনার মতো ভদ্রলোক হয় না। হ্যাঁ, এটা আমরাও জানি, মানিক সরকার যথেষ্ট ভদ্র। আমিও দেখেছি যে উনি কোনোদিন মুখ খারাপ করে ভাষণ রেখেছেন, কারোর সঙ্গে ব্যবহার করেছেন, এটা তো আমি বলবো না। আমি মানিক সরকারকে এটা অবশ্যই এই প্রশংসা আমিও করি ব্যক্তি হিসাবে। কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরু আজকে মিলে গেল, যেটা অবাস্তব, অসম্ভব, কখনো আমরা কেউ বিশ্বাস চিন্তাও করি না। 2 মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু মিলে গেল, 2 ব্যক্তি হাত মিলে আজকে রাজপথে হাঁটছে। কেন? কাদের স্বার্থে? ত্রিপুরাবাসীর স্বার্থে? ত্রিপুরাবাসীর স্বার্থে না, তাদের সিপিআইএম কংগ্রেসের স্বার্থে, দলীয় স্বার্থে, ব্যক্তির স্বার্থ, আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন।
মানিক সরকারের, যদিও আমি শুনলাম উনি নাকি এখন আর সাহস করেন না বুটে দাঁড়ানো। ঠিক এই চন্দ্রপুরে এসে আমি এখন মন্ডল সভাপতির মুখ থেকে শুনলাম তপন চক্রবর্তী নাকি বলেছেন আমার শারীরিক অসুস্থতা, আমি বয়স হয়ে গেছি, আমি দাঁড়াবো না। আসলে উনি জানেন দাঁড়ালে উনি লজ্জা পাবেন, জামানত জব্দ হবে। এই যে 10,323 থেকে শুরু করে যা অপরাধ ওনারা করেছেন কেউই ক্ষমা করবেন, তার জন্য জানেন হারবেন। আর জানে এই দুই দল আমরা এককভাবে যদি লড়াই করি ত্রিপুরা থেকে সিপিএম মুছে যাবে, কংগ্রেস মুছে যাবে, যদিও এখন জুট করলেও মুছে যাবে। পশ্চিমবঙ্গ তার উদাহরণ, পশ্চিমবঙ্গে এখন কোন সিপিএম কংগ্রেসকে আমরা দেখতে পাই না। সমীর বর্মন নাকি উগ্রপন্থী বিজয় রাঙ্কলকে চিঠি লিখেছিলেন, আপনারা জানেন আমার থেকে বলেছে যারা। পত্র পত্রিকা দিল্লি দেশের কথা, যে দেশের কথাকে আমরা বলতাম দিল্লি মিশা কথা, দিল্লি মিশা কথা বলতাম, তো সেই দিল্লি মিশা কথায় তারা সমীর রঞ্জন বর্মনের চিঠি ছাপিয়েছিল। সেই চিঠিতে কি লিখেছিল? সমীর রঞ্জন বর্মন নাকি চিঠি লিখেছিল বিজয় রাঙ্কলকে, একটু খুন খারাপি করো উগ্রপন্থীকে দিয়ে, বাঙালি এলাকায় খুন খারাপি করলে রাষ্ট্রপতি শাসন দেওয়া যাবে, এই কথাকে বলতো দিল্লি মিশা কথা সিপিএম এর লোকেরা। আজকে যদি সমীর বর্মন যদি সেই সময় উগ্রপন্থী সাহায্য নিয়ে যদি রাজনীতি করে থাকে, আর কংগ্রেসের নেতৃত্বরা অনুরূপ কথাই বলতো, কংগ্রেসের নেতৃত্বরা বলতো যে সিপিএম এই রাজ্যে উগ্রপন্থীর জন্মদাতা, তাহলে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি দুই উগ্রপন্থী জন্মদাতা মানে দল আজকে মিলে গেল? ত্রিপুরা রাজ্যে শান্তি নিরাপত্তা আমাদের কাছে বড় ইস্যু। উগ্রপন্থী বিজেপি আসার পরে এখন চোখ আমরা আমবাসা দলাই জেলায় 187 জন উগ্রপন্থীকে আমরা আত্মসমর্পণ করেছিলাম, আমিও ছিলাম। আমাদের বড়লেন, আমাদের কার্বি আলম বিভিন্ন জায়গায় উগ্রপন্থীদেরকে আমরা চাপ দিয়ে তাদের সঙ্গে বিভিন্ন চুক্তি করে উন্নয়নমূলক কাজের মাধ্যমে মেইন স্ট্রিমে আনার ব্যবস্থা আমরা করেছি। আমাদের কোনো নেতা, আমাদের কোনো বড় নেতা বা এমএলএ বা পার্টি কর্মী আজ পর্যন্ত উগ্রপন্থীর সাথে দেখা করেছি, কথা বলেছি, এরকম উদাহরণ কোনো জনগণ দিতে পারবে না। আমরা উগ্রপন্থী কার্যকলাপের বিরুদ্ধে ঘোর বিরোধী। আমরা সব মানুষের একত্র মিলন আমরা চাই, এক ত্রিপুরা চাই, এক ত্রিপুরাকে শ্রেষ্ঠ বানাতে চাই। তার জন্য শান্তি নিরাপত্তা দরকার, আর তার জন্যই আমরা উগ্রপন্থীর বিরুদ্ধে জিরো টলারেন্স। আপনারা শুনেন বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী বলেন এই উগ্রপন্থী সমস্যার সমাধান। আজকে এই দুইটা দল, আমার তো সন্দেহ হচ্ছে দুইটা দল যদি উগ্রপন্থীর জন্মদাতা হয়, এটা আমার কথা না, তাদের দুই দলের কথা। যেহেতু অতীতে বলেছে তাহলে আমরা মেনে নেব দুই দল উগ্রপন্থীর জন্মদাতা। আজকে যেহেতু মিলে গেছে, উগ্রপন্থীর সমস্যা যদি মাথাচাড়া দিয়ে উঠে, তাহলে এই দুইটা দলকে আমাদের দায়ী করতে হবে। সাধারণ জনগণকে নজর এবং খুব সচেতন থাকতে হবে। জো জামানের কথা মনে আছে তো? সিপিএম রা জিজ্ঞেস করতো, আজকে আমরা জিজ্ঞেস করতে চাই মানিক সরকার এবং সুদীপ রায় বর্মন, এই আমাদের সমীর রঞ্জন বর্মনকে আপনারা ভুলে গেলেও জনগণ কিন্তু মনে রেখেছেন এখনো। কাজে আমরা ভুলে যাইনি, আমরা জোট বিরোধের কথা মনে রাখবো, 25 বছরের কথা মনে রাখবো, সাধারণ জনগণ আমরা ভুলে যাইনি। আমি সেই দিন আমাদের বিরোধী সিংহা দিল্লিতে গিয়েছিলেন ওনার ব্যক্তিগত কাজে, হঠাৎ করে কি মনে হলো জানি না, আমাকে ফোন করেছিলেন। আমি বললাম আমি তো দিল্লিতে। উনি বলেন আরে তাই নাকি? আমি বললাম তাহলে আসুন না, আপনি যদি দিল্লিতে থাকেন আমার কোয়ার্টারে আসুন। রাজনীতি আমরা দুই দলে থাকলেও ব্যক্তি হিসাবে আপনার বুথ পেয়েছি আমি, তারপরে আমি সাংসদ হলাম। আমি ওনাকে বললাম আসুন আমার এখানে একবার চা খেয়ে যান। সত্যি সত্যি উনি গিয়েছিলেন আমার। আমি যেহেতু দুই রাজনৈতিক দলের কর্মী, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমি শুনছি আপনারা নাকি এলএস করেন সিপিএম এর সঙ্গে, তো এলএস কোন বিষয়কে ভিত্তি করে আপনারা করবেন, কোন লক্ষ্যকে সামনে রেখে, জনগণের জন্য কোন নীতি বা কাজ করার আর লক্ষ্য নিয়ে আপনারা যুদ্ধ করবেন? উনি কিন্তু মুচকি হেসে আমার উত্তর দিয়ে দিলেন, আর কিছু বলতে পারেননি। আমি উল্টো ওনাকে প্রশ্ন করলাম মুফাজ্জল আলী সাহেব তো বর্তমান এমএলএ আমার কৈলাস শহরে, আর আপনি হলেন কংগ্রেসের প্রেসিডেন্ট, যুদ্ধ হলে কে দাঁড়াবে? উনি আবার হাসলেন, হেসে বলছেন আমাকে প্রার্থী না দিলে আমি যুদ্ধ করবো না।
এবারে চিন্তা করেন কংগ্রেসের বন্ধুত্ব কোন জায়গায় আছে। গোপাল রায় খুব গতকাল দেখলাম উনি দল বল নিয়ে বেরিয়ে গেছেন। আমার অনুরোধ প্রশ্ন, সেখানে কি চক্রবর্তী, সমর চক্রবর্তী, অমর চক্রবর্তী, উনি বড় নেতা, তাত্ত্বিক নেতা, উনি মানিক সরকারের পরে একবার ভাষণ শুরু করে 3 ঘন্টা ভাষণ দেন। তো এখন গোপাল বাবু দাঁড়াবে না অমর চক্রবর্তী? কোয়েশ্চেন মার্ক, তার উত্তর নেই। এরকম 10টা প্রশ্ন করবেন 10টা বিধানসভা নিয়ে, দেখবেন সিপিএম এবং কংগ্রেসের জোট কাগজে পত্রে থেকে যাবে, মনের মিলন কোনোদিন হবে না, মনের মিলন হবে না। কারণ কংগ্রেসের কর্মী যে মার খেয়েছে সে সিপিএম এর কথা বলবে না, আর যে সিপিএম এর কর্মী অভিযোগ করেছিল কংগ্রেস এমন এমন, সেও বুঝ দেবে না। তো কাজে এই যে জোট নাম দেওয়ার চেষ্টা করছে মহাজোট, দুইটা দলের জোট আবার কিভাবে মহাজোট হবে এবং ইস্যু কি সেটা বলতে পারছে না। আর একটা দল আছে রাজার দ্বারা পরিচালিত, নিজেকে রাজা বলেন, ওনার কথা আমি কমই বলবো। ইদানিং গুয়াহাটি একবার, দিল্লিতে একবার খুব ফ্লাইট ভাড়া খরচা করছেন উনি। তো আমার কথা হচ্ছে, আমার প্রধানমন্ত্রী, আমার সভাপতি জেপি নাড্ডা দলে, ওনারা যদি লিখিত দেন, ওনারা যদি আলাদা ত্রিপুরা লাইন দিয়ে দেয়, আমার তো কিছু করার নেই, আমি তো সাধারণ কার্যকর্তা। কিন্তু সাধারণ ব্যক্তি হিসাবে আমার কমন সেন্সে যা বলে, নরেন্দ্র মোদী রবীন্দ্র ত্রিপুরার মতো তো বোকা না। আমি বুঝাতে পারলাম কিনা? इशारा ही काफी है ना, समझदार लोगों के लिए इशारा ही काफी है। চলতে থাকুন, গণতন্ত্র আলাপ আলোচনা তো চালাতেই পারি। তো কাজে ত্রিপুরার যে রাজনৈতিক পরিস্থিতি আছে কোন জায়গায়, কংগ্রেস বলছে একা তো হবে না, সিপিএম বলছে একা হবে না, আর মহাজোট হবে না, তো কি করে হবে? হবে না। তাহলে আমাদের সামনে কি? বিজেপি বিজেপি বিজেপি, গ্রামেও বিজেপি, শহরেও বিজেপি। আমাদের রাজ্য সভাপতি রাজীব দা একটা কথা বলেছেন খুব দুর্দান্ত। উনি সভাপতি গ্রহণ করার পরে দায়িত্ব বলেছেন, এবারে সাইড টার্গেট নিয়ে আপনারা মাঠে নামো। আমরা মাঠে নামার পরে দেখলাম সত্যি আমরা সাইটের কাছাকাছি চলে যাব। আমরা সিপিএম এর মতো যদিও কারোর সঙ্গে চুক্তি করি না, ত্রিপুরা রাজ্যের মধ্যে কুস্তি করে দিল্লিতে দুস্তি করে দিয়ে দিত, 50 হতো, 52 বললে 52 হতো। আমরা এটা এক্সাক্ট ফিগার তো বলতে পারবো না যে 50 পাবো না 52 পাবো, কিন্তু যা দেখছি পরিস্থিতি, তাদের যদি জোট মহাজোট ইত্যাদিও হয়ে যায়, ত্রিপুরার জনগণ কিন্তু এবারে বিজেপি কে 50+ দেবে, এটা আমারও অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় ঘোরার পরে। কেন দেবে না মানুষ? এই যে বয়স্ক ভাতা 25 বছরে 1 টাকা যদি বাড়াতো, 2500 টাকা 2500 টাকা হওয়ার কথা ছিল। আমাদের সরকার একটাই মাত্র টার্ম, 5 বছর 300 টাকা, এরপরে এখন 2000 টাকা। আমি এই যে বিভিন্ন জায়গায় ঘোরার পরে অনেক বয়স্ক লোককে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি ভাতা পান? বলেন হ্যাঁ বাবু, এবারে নতুন ভাতা আমি পেলাম 2000 টাকা। আমি জিজ্ঞেস করলাম একসঙ্গে কত পেলেন? বলছে 2-3 মাসের বোধহয় আমি পাইছি বাবু, আমার 10,000 টাকা ঢুকছে। আমি জানি না এখানে এরকম কেউ আছে কিনা এই মন্ডলেও 8,000 10,000 পেয়েছে, দাদা আপনারা জানেন? এত খুশি তারাই বলে এবারে মোদি ওই বুড়ারই দিব আমরা। অনেকের নাম বলতে পারে না, ওই যে বুড়া, এই বুড়া। অর্থাৎ নরেন্দ্র মোদীকে এখন সবাই জানেন, ওনার দ্বারাই আমরা বলতে চাই নরেন্দ্র মোদী ডক্টর মানিক সাহা 2000 টাকা দেয়নি। কে দিয়েছে? আপনারাই দিয়েছেন। কিভাবে? কারণ আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন, ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে আপনারা পাচ্ছেন। অর্থাৎ আসল মালিক, ক্ষমতার মালিক তো আপনারা। আমরা তাদেরকে বলি আমাদের এভাবে বলা উচিত। আমি তার জন্য বিশ্বাস করি এই যে বয়স্ক যারা সমাজে যারা অসহায়, আমাদের ভারতের সংবিধানে প্রিয়াম্বল প্রস্তাবনা নির্দেশমূলক নীতি, সেইখানে বলা আছে যারা পলিটিক্যাল সায়েন্স, যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বা সংবিধান নিয়ে যাদের অধিক একটু নলেজ আছে তারা জানেন, আমাদের রাষ্ট্রকে নির্দেশ দিয়ে রেখেছে আমাদের সংবিধান, সমাজে যারা মহিলা, শিশু, অসহায়, পিছিয়ে পড়া, তাদের জন্য রাষ্ট্রকে বিশেষ দায়িত্ব দিতে হবে।
আমরা সংবিধান অনুসারে এই ব্যবস্থা করছি অসহায় সমাজের পিছিয়ে পড়া এই বৃদ্ধ বয়স্কদের জন্য। তাহলে ওই বয়স্করা বুদ্ধি আশীর্বাদ করেছেন বলে তো আমরা দিতে পারছি। তার জন্য ডক্টর মানিক সাহা নরেন্দ্র মোদী দেয়নি, 2000 টাকা করেছে, কিন্তু ওই বয়স্ক মহিলারাই, বয়স্ক অভিভাবকরাই, আপনারাই। আমি তার জন্য বলতে চাই, আপনারা আরেকবার সুযোগ দিন, আবারও 2000 থেকে 3000 4000 করার ক্ষমতা আমাদেরকে দিন, আমরা করে যাব। আন্দোলনের দরকার নেই, আন্দোলন করতে হবে না। বয়স্ক মহিলাকে, বৃদ্ধ লোক মিছিলে হাঁটবে, আগের মতো 56টা কোনো সংগঠন আমাদের নেই, 7টা মোর্চা আছে, বছরে 7টা প্রোগ্রাম হয় আমাদের, আর মূল পার্টি যদি 1-2টা হয়। আর দেখুন, একসঙ্গে 10,000 পাওয়ার পরও 10 টাকা চাঁদা দিতে হয়নি, 10 টাকা চাঁদা দিতে হয়নি। এটা হচ্ছে বড় পরিবর্তন। চলো পাল্টাই এই যে মানে ফলটা আপনারা পাল্টালে এখন পুরো টাকা আপনারা পাচ্ছেন, ঘরের টাকা, বিভিন্ন সুযোগ সুবিধা, ব্যাংক অ্যাকাউন্টে 200 টাকা যদি দেয় 200 টাকায় আপনি পান। আমরা মাঝখান থেকে চাঁদা নিই না। কর্মচারীদেরকে এই 5 বছরে কত দিয়েছি আপনারা হিসাব করে দেখুন। বড় বড় কথা বলেছি সিপিএম কংগ্রেস। প্রথম কত দিয়েছিলাম 3% বলে, আমি যদি ভুল না করি। এরপরে 5 সম্ভবত 8 হয়ে গেল, 8-এর পরে কত দিলাম 12, টোটাল করলে কত হলো 20। 5 বছরে 20 যদি হয় তাহলে এরকম ইতিহাস আছে। 25 বছরে দেখেছি, আমি নিজেও কর্মচারী ছিলাম, একবার 2% দিয়ে দেওয়ার পরে মিছিলের হাতে হয়েছিল আমাকে। মেলার মাঠ থেকে মোটর স্ট্যান্ড, পুরানো মোটর স্ট্যান্ড, কত লম্বা রাস্তা, 2-3 কিলোমিটার, মাথার ঘাম পায়ে গেলে পরে আমি তো শিক্ষক ছিলাম, স্কুলে একটা রসিদ দেওয়া হলো, আমাকে বললো তোমার যা বেতন সেই হিসাব করে দেখা গেল ইলেকশনের পারপাসে তোমাকে 10,000 টাকা দিতে হবে। আমি পেলাম 2% দিয়ে, সব মিলিয়ে আমার গেল আরো 8,000 টাকার মতো মাইনাস। যা আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টে টাকা জমা ছিল, ব্যাংক ব্যালেন্স এখান থেকে তুলে আমাকে দিতে হলো আরো। আমি কিছু পাইনি। আমি চিন্তা করলাম আমি কি পেলাম, তাহলে 2 দিল, আমি গেল 10%। কি লাভ হলো? আজকে কর্মচারীরা বলো, আমার যারা কথা শুনছেন, আমার কোন নেতৃত্ব ইলেকশনের ফান্ড আমরা জোর করে আমরা নিচ্ছি কিনা? আমি তো গন্ডাছড়ার মানুষ, সব থেকে প্রত্যন্ত এলাকা। আমি তো জুমিয়াদের দেখেছি, কুমড়া, চাল কুমড়া বলি, লাল কুমড়া বলি, যাই জুমের ফসল, এগুলি বাজারে নিয়ে আসে। কোন জায়গায়? তারা বগের পাড়া, যে বগের পাড়া গন্ডাছড়া থেকে 13-14 কিলোমিটার ভেতরে, মাথায় করে নিয়ে আসে, আর রাস্তায় আটকে চাঁদা দিতে হবে। নারী সমিতি, গণমুক্তি পরিষদ, কত দিতে হবে? এমনিতে আমরা 20 টাকা নেই, যেহেতু তোমার কাছে টাকা নেই 10 টাকা দাও। তো ওই বাবু বলে, বাবু আমি তো লাউ নিয়ে আইলাম, এখনো তো বাজারে বুঝতে পারিনি, কি করবো এখন, কিভাবে দে? আচ্ছা একটা কাজ করো, তোমার একটা লাউ দিয়ে দাও। লাউ, কুমড়া সব কিছু নিয়ে নিত, অর্থাৎ ক্যাশ পয়সা নেই তো আপনার কাছে কলা আছে, 10টা কলা 20টা কলা দিয়ে যাও, মানে কিছুই ছাড়ে না। এই ছিল সিপিআইএম। আজকে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে কিনা? পরিবর্তন হলো তো। এই চলো পাল্টে স্লোগানে এটাই লাভ আমাদের হয়েছে। আজকে চাঁদা থেকে মুক্ত, আজকে মহিলাদের সম্মান সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষের সুনাম হয়ে গেছে।